দেখো তোমাদের যেমন ইলেভেনে প্রথম সেমিস্টারে কতগুলো প্রবন্ধ দ্বিতীয় সেমিস্টারে কতগুলো প্রবন্ধ ছিল, ঠিক সেরকম ভাবে টুয়েলভে এই থার্ড সেমিস্টারে এই একটাই প্রবন্ধ আছে, যার নাম বাংলা ভাষা। তো এই যে প্রবন্ধ, প্রবন্ধ কি, যেমন কবিতা, গল্প, নাটক, এগুলো সব একটা আলাদা রকম বৈশিষ্ট্য আছে। কারণ প্রবন্ধের বৈশিষ্ট্য হচ্ছে প্রাবন্ধিকরা কি করেন, কোনো বিষয়কে অবলম্বন করেন, সেই বিষয়কে অবলম্বন করে সেই বিষয়ে বিভিন্ন রকম যুক্তি বা বিভিন্ন গবেষণা করেন, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে। তো সেইটা তারা একটা গবেষণাপত্র হিসেবে লেখেন, ঠিক আছে। মানে যুক্তিনিষ্ঠ কথাবার্তাকে প্রবন্ধ বলা হয়, পরিষ্কার কথা, যেটা পিছনে যুক্তি থাকবে, মানে কোনো খোশ গল্প না, কোনো যুক্তি থাকবে, যুক্তি নির্ভরতা বিষয় হচ্ছে প্রবন্ধ, ঠিক আছে। তো এই প্রবন্ধর নাম হচ্ছে বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষা অর্থাৎ বাঙালিরা যে ভাষায় কথা বলে সেটা বাংলা ভাষা। তো বাঙালিদের আহ, কিন্তু এই শুধুমাত্র বাংলা ভাষা, এই ভাষাটা না, আরো অনেক ভাষা আছে, ঠিক আছে। তো বাঙালিদের এই যে বাংলা ভাষা পাঁচটা ভাগে বিভক্ত: রাঢ়ী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, বঙ্গালী, ঠিক আছে। বঙ্গালী বিশেষত এই বাংলাদেশের সাইডটার ভাষা। তো এখন না হয় আমি বলছি বাংলাদেশ, তো স্বাধীনতার আগে পর্যন্ত বাংলাদেশ বা এরকম কিছু ছিল না। তখন টোটালটাই একসঙ্গে বঙ্গ ছিল, ঠিক আছে। তো যখন ভারত ভাগ হলো, সরি, ভারত ভাগের আগে 1905 সালের আগে, বঙ্গভঙ্গের আগে, ঠিক আছে, বঙ্গভঙ্গের আগে তখন ভারত একত্রিত হয়ে বঙ্গ ছিল, ঠিক আছে। যখন ভারত ভাগ হলো তখন এই বাংলা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল। একটা হচ্ছে পূর্ববঙ্গ, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এই যে পূর্ববঙ্গ বলা হয় বাংলাদেশকে, আর পশ্চিমবঙ্গ বলতে আমাদের এইটা। তো তিনি তখন কিন্তু এই কলকাতা বা এই সব সাইটগুলো কিন্তু একত্রিতভাবে এটা বাংলা হিসেবে ধরা হতো, অর্থাৎ যারা যারা বাংলা ভাষায় কথা বলছে সেটা সবই আমাদের প্রদেশের মধ্যে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই তো বাংলা ভাষায়, অর্থাৎ বাঙালিদের ভাষা বাংলা ভাষা, এই ভাষা সম্পর্কে তিনি কিছু লিখেছেন। কিন্তু হঠাৎ করে কেন লিখতে গেলেন, যখন তোমার বেলুড় মঠ ও মিশন প্রতিষ্ঠিত হয়, তখন এর কোনো মুখপত্র ছিল না। মুখপত্র বলতে কি, বিভিন্ন যে একটা নির্দিষ্ট সংগঠন বা সংস্থার যে বিষয়, মানে তাদের যা চিন্তা ভাবনা, তাদের যা কার্যকলাপ, সেগুলো যেই বইতে ছাপায় সেটা হচ্ছে মুখপত্র। তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনিও ভেবেছিলেন যে এমন একটা কোনো পত্রিকা হোক যাতে আমাদের সমস্ত কার্যকলাপ, বিভিন্ন আহ, কথাবার্তা লেখা থাকবে, ঠিক আছে। তার জন্য তিনি উদ্বোধন নামক এক পত্রিকা প্রথম তৈরি করেছিলেন, ঠিক আছে। এই উদ্বোধন পত্রিকাটি তো মোটামুটি প্রথম যখন তৈরি হয় 98 সালে, ঠিক আছে। মানে এটা আহ, ঠিক করা হয় যেটা একটা প্রতিষ্ঠাতা হবে। এটা শুরু হয়, প্রথম প্রকাশ হয় 1899 সাল থেকে শুরু হয়, ঠিক আছে, উদ্বোধন পত্রিকা। তো পত্রিকা মানে একটা সম্পাদক থাকবে। তো এর প্রথম সম্পাদক ছিল ত্রিগুণাতীতানন্দ, ত্রিগুণাতীতানন্দ, ঠিক আছে। এই সব যার আহ, সারদা সম্ভবত কি একটা নাম আছে। তো এই নামে তিনি প্রথম এই সম্পাদনা করতেন এই বাংলা ভাষা, এই উদ্বোধন পত্রিকা, ঠিক আছে। তো এই উদ্বোধন পত্রিকা এখনো কিন্তু চলছে। 127 বছর বয়স হয়েছে সে পত্রিকার, এখন রামকৃষ্ণ মঠ মিশন থেকে উদ্বোধন পত্রিকা প্রতিবারই প্রকাশ হয়। এটা আগে ছিল পাক্ষিক। পাক্ষিক মানে কি, যখন প্রথম শুরু হয়েছিল তখন এটা ছিল পাক্ষিক, মানে 15 দিন অন্তর প্রকাশ হতো, এক পক্ষ 15 দিনে। তারপরে এটা হয়ে যায় মাসিক, তার পরের বছর থেকেই 1900 সাল থেকেই এটা হয়ে যায় মাসিক, মানে মাসে 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 ছাপা হতো, ঠিক আছে। তো এখন যে সম্পাদক আছেন তার নাম হচ্ছে কৃষ্ণ নাথানন্দ। কৃষ্ণ নাথানন্দ হচ্ছে বর্তমান ওই উদ্বোধন পত্রিকার সম্পাদক। আচ্ছা, আমি উদ্বোধন পত্রিকা নিয়ে কেন বললাম এত, তার কারণ এই যে বাংলা ভাষা,
এই বাংলা ভাষা যে এটা একটা চিঠি, ঠিক আছে? তো চিঠিটাই প্রবন্ধের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই চিঠিটা তিনি উদ্বোধন পত্রিকার সম্পাদক, অর্থাৎ প্রথম যে সম্পাদক, হ্যাঁ, তাকে উদ্দেশ্য করে তিনি এই চিঠিটা লিখেছিলেন, ঠিক আছে? তো এই চিঠিটা তিনি কেন লিখেছিলেন, তার কারণ হচ্ছে তৎকালীন বাংলা ভাষা ছিল গুরুগম্ভীর ভাষা। তার কারণ তখনও একটা তৎসম তদ্ভব শব্দ, অর্থাৎ সংস্কৃত ঘেঁষা একটা শব্দ। বাংলা ভাষা তখন পুরোপুরি তখন শুদ্ধ হয়নি, মানে শুদ্ধ বলতে অশুদ্ধ ভাষা আমি বলছি না, কিন্তু অপেক্ষাকৃত গুরুগম্ভীর। তো আমাদের সহজাত প্রবৃত্তি কি, মানুষ যেমন অলস, তেমন আমাদের বাকযন্ত্র, অর্থাৎ যার দ্বারা কথা বলি সেটাও অলস। সেটাই কি, যতটা সহজভাবে ইজি ভাবে উচ্চারণ করতে, ঠিক আছে? ও যে দেখো না, স্কুলটাকে এখন উঠে গিয়ে সহজাত প্রবৃত্তি হয়ে গেছে স্কুল, যেটা সহজে উচ্চারণ হবে। বাকযন্ত্রের যেটা স্পষ্টতা আসবে এবং হচ্ছে সহজে উচ্চারিত হবে, এমন বেশি অত আহ, মানে করে উচ্চারণ ঘুরিয়ে পেঁচিয়ে উচ্চারণ করতে চায় না বাকযন্ত্র, যতটা সম্ভব ইজি ভাবে উচ্চারণ করতে চায়। তো এই বাংলা ভাষা, এই যে পত্র প্রবন্ধ, এই পত্র প্রবন্ধটির আহ, তোমার উৎস হয়েছে তোমার ভাববার কথা। ভাববার কথা প্রবন্ধ সংকলন হচ্ছে এই বাংলা ভাষার উৎস। এই ভাববার কথাটা ছাপা হয়েছিল উদ্বোধন পত্রিকায়, ঠিক আছে? ওই জন্য উদ্বোধন পত্রিকা সম্পর্কে এতটা আলোচনা করে নিতে হলো। আচ্ছা, তো এই উদ্বোধন পত্রিকার সম্পাদক ত্রিগুণানন্দকে তিনি লিখেছিলেন, ত্রিগুণাতীতানন্দকে তিনি এই চিঠিটা লিখেছিলেন যেন ছাপার ক্ষেত্রে যেই পত্রিকাগুলো প্রকাশ করা হবে তার যে লেখাগুলো হবে, তারা বেশিরভাগ লিখবে মহারাজরা, ঠিক আছে? বিভিন্ন সাধু সন্ন্যাসীরা লিখবে, অর্থাৎ সংস্কৃতের একটা তার মধ্যে ঢোকানো হবে, এটা একদম নিশ্চিত। তাই যদি প্রথমেই প্রবন্ধ দিয়ে, চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে পত্রিকার ভাষা যেন সহজ সরল হয়, সেই জন্য তিনি এই এই যে প্রবন্ধটা দেওয়া হয়েছে ভাষার সারল্যতার জন্য। অর্থাৎ ভাষা হচ্ছে ভাবের বাহক। আমরা ভাষা যেগুলো ব্যবহার করছি আমাদের মনের ভাব প্রকাশ করছে। তো মনের ভাব প্রকাশ করতে গিয়ে আমরা এতটাই যদি গুরুতর করে ফেলি, যে গুরুগম্ভীর করে ফেলি, যে সামনের মানুষ বুঝতেই পারছে না, বিভিন্ন ডিকশনারি খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, কেবল পত্রিকার উপরই আর কারোর কোনো আকর্ষণ থাকবে? পত্রিকা সহজ সরল ভাষা হলে, ভাব যখন সহজে বুঝতে পারবে, তখন সেটার পিছনে লোকের আকর্ষণ বাড়বে। কিন্তু বেশি গুরুগম্ভীর হলে সেই পত্রিকার প্রতি লোকের অত বেশি ইন্টারেস্ট থাকবে না। হ্যাঁ, অত বেশি টাকা দিয়ে বই কিনে অত গুরুগম্ভীর ভাষা কেউ শুনতে চায় না। তাই জন্য তিনি সহজ সরল বা কিভাবে ভাষা হওয়া উচিত, এই প্রবন্ধটা বা চিঠিটা ত্রিগুণাতীতানন্দকে লিখেছিলেন। আচ্ছা, যাই হোক, প্রবন্ধটা পড়ছি দেখো। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। সমুদ্র বলতে একটা ব্যবধান, অর্থাৎ যারা সংস্কৃত জানে তাদেরকে বলা হচ্ছে বিদ্বান। ভাষা বা সাহিত্য সবকিছু, সরি, বিদ্বান, হ্যাঁ। ভাষা ও সাহিত্য, মানে সাহিত্যের যে ভাষাগুলো ছিল সবগুলোই ছিল বেশিরভাগই সংস্কৃত ঘেঁষা। তাই সাধারণের কাছে সেগুলো ছিল দুর্লভ, মানে সহজে সেগুলো বুঝতে পারবে না। তাই জন্য দুটো সমাজ ভাগ হয়ে যায়, যারা সংস্কৃত জানেন তারা বিদ্বান, যারা সংস্কৃত জানে না তারা বিদ্বান না। এদিকে যদি পাঠকের সংখ্যা ভাবতে হয়, সাধারণ পাঠকের সংখ্যা বেশি, ঠিক আছে? বেশি বিদ্বান ব্যক্তির হাতে পত্রপত্রিকা অত বেশি, তারা শুধু লেখেন, পড়েন কম একটা লেভেলে গিয়ে। তাই বিদ্বান ব্যক্তি মানেই সংস্কৃত জানে, আর সংস্কৃত জানে না মানেই তারা বিদ্বান না। এইভাবে দুটো ব্যবধান তৈরি হয়ে যায়, দুটোর মাঝখানে যেন সমুদ্র। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন, অর্থাৎ গৌতম বুদ্ধ থেকে শ্রী চৈতন্যদেব এবং রামকৃষ্ণ পরমহংসদেব, যারা এসেছেন লোকহিতায়, মানে কি, লোকের ভালো করা বা মঙ্গলের জন্য যারা এসেছেন, ঠিক আছে? কি করে মঙ্গল করতে চেয়েছেন? তারা তাদের বিভিন্ন যে বাণীগুলো সহজ ভাষায় লিখেছেন। বুদ্ধের গৌতম বুদ্ধের যে অষ্টাঙ্গিক মার্গ বা চতুরার্য সত্য, পঞ্চমহাব্রত, এখানে যা যা লেখা আছে কোনো গুরুগম্ভীর ভাষা দেওয়া নেই, সহজ সরল ভাবে মনের ভাবটা ব্যক্ত করেছেন, ঠিক আছে? আবার মনে করো চৈতন্য হচ্ছে তার যে বৈষ্ণব ধর্মাবলম্বী, ঠিক আছে? তো এই যে বিভিন্ন ধর্ম মানুষ কেন গ্রহণ করবে? যদি ভাষা সহজ না হয়
মানুষ তো বুঝতেই পারবে না যে কি বলতে যাচ্ছে, ধর্মের মূল বিষয়টা কি। ঠিক আছে, অর্থাৎ তার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, তাদের যে ভাষাগুলো ব্যবহার করেছিলেন, যেই ভাষায় লোকে সহজে ধর্মটাকে বুঝতে পেরেছে যে আসলে ধর্মটা কি, তারা কিন্তু সবাই সহজ ভাষায় ব্যবহার করেছিলেন। ঠিক আছে, তারপরেই তিনি বলেছেন যে তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। মানে মুখের যে ভাষা, মানুষ যে ভাষায় চলিত ভাষায় কথা বলছে, সেটা দিয়েই লিখে লিখে প্রচার করেছেন। মানে যতমত ততপথ। ঠিক আছে, এখানে যদি এই যতমত ততমত কথাটা বিভিন্ন গুরুগম্ভীর সংস্কৃত শব্দ প্রয়োগ করে বোঝাতে চাইতেন, এমনি এর একটা আভ্যন্তরীণ অর্থ আছে। ঠিক আছে, কিন্তু যদি গুরুগম্ভীর করে দেওয়া হতো, মানুষ হয়তো বেশি দু একদিন হয়তো বেশি চেষ্টা করতো দেখার, তারপরে যখন দেখতো আমার মাথার উপর দিয়ে আছে, তখন আর কেউ অত বেশি দেখাশোনা করতো না। ঠিক আছে, তাই জন্য সমস্ত ধর্ম যারা আহ প্রধান, যারা প্রচারক, তারা কিন্তু সহজ ভাষায় চলিত ভাষায় চেষ্টা করেছেন সেগুলোকে প্রচার করার। ঠিক আছে, এখানে তার বক্তব্য হচ্ছে এটাই। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট। বলছে পাণ্ডিত্য ভুল না, একটা লোকের মধ্যে পাণ্ডিত্য থাকাও ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক। অপ্রাকৃতিক মানে কি? কৃত্রিম ভাষা। আর কটমট, কটমট বলতে কি, যেগুলো সহজে হজম হবে না, দুর্বোধ্য ভাষা। ঠিক আছে, মানে খটকা লাগবে পড়তে গিয়ে, হট করে এটা কি বলছে, এর মানে তো বুঝতে পারলাম না, এরকম কটমট ভাষা। আচ্ছা, অপ্রাকৃতিক ভাষা মানে কি? অপ্রাকৃতিক ভাষা অর্থাৎ কৃত্রিম ভাষা। বলো তো কোন ভাষাকে বলা হয়? সংস্কৃতকে কৃত্রিম ভাষা বলা হয়। কেন বলা হয়? এটা তো সাধারণত বেদ থেকে শুরু শুরু করে সবকিছু প্রাচীন যুগ থেকে চলে এসছে। সেগুলো কিন্তু বৈদিক সংস্কৃত। কিন্তু এখন যে সংস্কৃত, সেই সংস্কৃতর কিন্তু একটা স্রষ্টা আছে, যার ব্যাকরণ তৈরি করেছিলেন পাণিনি। মনে আছে? তো এই পাণিনির দ্বারা সংস্কারের মাধ্যমে সৃষ্টি হয়েছিল বলে এর নাম সংস্কৃত ভাষা। বোঝা গেল? ওই জন্য বলা হচ্ছে অপ্রাকৃতিক। আর অপ্রাকৃতিক অন্য অর্থও আছে, যেটা সাধারণে বুঝতে পারবে না, সেটা অপ্রাকৃতিক। প্রাকৃতিক না, প্রাকৃতিক যেটা স্বাভাবিকভাবে সহজাত জিনিস, আর যেটা সহজাত জিনিস না, সেটা অপ্রাকৃতিক। আচ্ছা, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? বলছে সেই ভাষায় ছাড়া কি আর পাণ্ডিত্য হবে না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? শিল্প নৈপুণ্য বলতে কি? ভাষা, সাহিত্য, আঁকা, নাচ, গান, এগুলো সবই শিল্প। ঠিক আছে, নৈপুণ্য মানে কি? দক্ষতা। অর্থাৎ বলতে আমি যদি গুরুগম্ভীর সংস্কৃত ভাষা আমি না প্রয়োগ করি, তাহলে কি আমার পাণ্ডিত্য নেই? আমার কি শিল্প নৈপুণ্য দেখাতে পারেনি? এখানে সেই অর্থে প্রযুক্ত হয়েছে। বলছে স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে? তয়ের মানে তৈরি করা। বলছে যেটা স্বাভাবিক ভাষা, আমরা কথা বলছি, সহজে বুঝতে পারছি, সহজে শিখছি, জানছি, সহজে বুঝতে পারছি, বলতে পারছি, সেইটা বাদ দিয়ে নতুন কোনো ভাষা যেটা অস্বাভাবিক তৈরি করা মানে তৈরি করা। অস্বাভাবিক কোনো ভাষা তৈরি করতে যাচ্ছি যেটা কৃত্রিম, সেটা তো কোনো প্রয়োজন নেই। কেন দরকার? যদি মুখে কথাতেই চলিত ভাষাতে মিটে যায়, এসব ভাষা দরকার কি? আচ্ছা, যে ভাষায় ঘরে কথা কও, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। বলছে যেই ভাষাতে আমরা বলছি, এখন কথা বলছি, আবার কি সমস্ত পাণ্ডিত্য গবেষণা, মানে যে কোনো বিষয় নিয়ে, মনে করো যিনি লিখছেন, হ্যাঁ, যিনি বিভিন্ন খটোমটো ভাষায় লিখছেন, তিনি কিছু ভাবছেন সহজে, যেটা ভাবছেন চলিত ভাষায় ভাবছেন, যেটা সহজবোধ্য, কিন্তু যখন লিখতে যাচ্ছেন সেগুলোকে কঠিন করে লিখে দিচ্ছেন। তো এর মানে কি? তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। বলছে ভাবছো তো সহজে, বলছোও সহজে, কিন্তু লেখার বেলা এরকম কিম্ভূত কিমাকার অদ্ভুত টাইপের ভাষা কেন তুমি ব্যবস্থা করছো, মানে উপস্থাপনা করছো? যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? বলছে তুমি ধরো যে কোনো বিষয় যখন বিশ্লেষণ করছো, 10 জনের সঙ্গে আলোচনা করছো, তখন সহজ ভাষায় বলছো, কিন্তু যখন লিখতে যাচ্ছ, তখন কেন গুরুগম্ভীর করো? এতে কি লেখা যায় না? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো? যদি সেটা নাই হতো, তাহলে 5 জন সেই তত্ত্বগুলো বিচার করছো কি করে? এর জন্য তো গুরুগম্ভীর ভাষার দরকার হচ্ছে না। অর্থাৎ ভাবটা যেটা, আমি সেটা ক্লিয়ার করে ফেলছি, যেন গুরুগম্ভীর ভাষার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, স্বাভাবিক যে ভাষায়, আচ্ছা এটা তো হলো, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। না না, দাঁড়াও, তত্ত্ববিচার কেমন করে? আচ্ছা, স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই,
তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না। মানে স্বাভাবিক ভাষা বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ যে ভাষা আমরা ব্যবহার করে আমাদের মনের ভাব কি কি আছে, রাগ, দুঃখ, ভালোবাসা, বিভিন্ন অনুভূতিগুলো প্রকাশ করতে পারছি যে ভাষায়, সেটাই উপযুক্ত ভাষা। এর চেয়ে উপযুক্ত ভাষা আর হতে পারে না। আচ্ছা, সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। তিনি বলছেন, দেখো এখানে কিন্তু একটা উপদেশ দিয়ে দিলেন যে ভাষার ক্ষেত্রে কিন্তু এইরকম ভাষা ব্যবহার করা যেতে হবে, অর্থাৎ চলিত ভাষা ব্যবহার করতে হবে, যেখানে কোনো গুরুগম্ভীর ভাষা থাকবে না। সাধারণই যখন মনের ভাব বুঝতে পারছে, তত্ত্ব, জ্ঞান, দর্শন, বিজ্ঞান সবই বুঝতে পারছে, তাহলে কেন গুরুগম্ভীর ভাষা ব্যবহার করতে হবে, তাই তার প্রশ্ন, এবং উপদেশও দিয়েছেন। আচ্ছা, ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক। খুব গুরুত্বপূর্ণ কথা। মানে এই ভাষা জোরালো এবং অল্পের মধ্যে অনেক। তার মানে কি, মনে করো একটা কথা বলে দিল যে যত মত তত পথ, যেটা আমি বললাম একটু আগে। মনে করো ঘুটে পড়ে গোবর হাসে, এই যে একটা প্রবাদ বাক্য, এগুলো ভাবো তো তোমরা এর আগে সেগুলো ভাব সম্প্রসারণ করে এসছো, এই লাইনগুলো বড় বড় ব্যাখ্যা করে এসছো। এইবার এই ছোট্ট একটা সাধারণ কথা, এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে এখন যদি দেখা যায় কেউ গুরুগম্ভীর ভাষা প্রয়োগ করে ব্যাখ্যা করছে, হ্যাঁ, তার ভাবটা তো সেই একই এসে দাঁড়ালো। মূল কথা তো ওই একটাই, যেটাকে এত বেশি গুরুগম্ভীর দিয়ে বলা হচ্ছে। তাই বলছি সেটা সাধারণভাবে বলা যেত। তাই সাধারণ ভাষার মধ্যে যে ভাবটা থাকে, গুরুগম্ভীর ভাষা সহজভাবে লিখলেও একই রকম ভাবই থাকবে, ভাব পাল্টাবে না, এবং সেগুলো অনেক গভীর হবে। আচ্ছা, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। যেদিকে ফেরাও সেদিকে ফেরে বলতে কি, ভাষা যেমন ভাবে বলছে সেমন ভাবে বোধগম্য হচ্ছে। হ্যাঁ, ওটা আলাদা করে কিছু ভাবতে হচ্ছে না, যেটা সহজে কথা বলছি সেটা সে সহজে বুঝে নিচ্ছে। তাহলে এরকম ভাষা হাতে তৈরি করা যাবে না, বিভিন্ন বই ঘেঁটে তৈরি করা যাবে না। যেটা মুখে বলছি সেটাই বই আকারে লেখো। তার ভাষার মূল বক্তব্য হচ্ছে, আমরা যে ভাষায় কথা বলছি সে ভাষায় তোমরা বই বা বিভিন্ন বিষয় লেখো, বিভিন্ন আর্টিকেল লেখো। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো আবার যে কে সেই। মানে কি, ভাষা হচ্ছে বলছে একটা পরিষ্কার ইস্পাতের মতো, হ্যাঁ, যেন স্বচ্ছ স্বচ্ছ ইস্পাত, যেটাকে, যেটা আবার নরম আবার শক্ত, তাকে বিভিন্ন রকম রূপদান করা হবে, করা যাবে, কিন্তু সেটা আবার কঠিন, মানে সহজে, কঠিন বলতে কি এক্ষেত্রে দৃঢ়, হ্যাঁ, সহজবোধ্য। আচ্ছা, তাহলে এটাকে যেরকম ভাবে যেখানে খুশি ব্যবহার করা যাবে। আচ্ছা, এক চোটে পাথর কেটে দেয়, অর্থাৎ পাথর বলতে এখানে আমাদের মনের যে ভাবমূর্তি, সেটাকে সহজে প্রকাশ করতে পারে এই ভাষা, এই ইস্পাত স্বরূপ ভাষা সহজেই প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, দাঁত পড়ে না, অর্থাৎ ওই যে কিম্ভূত কিমাকার গুরুগম্ভীর ভাষা বলতে গিয়ে, লিখতে গিয়ে, পড়তে গিয়ে দাঁত ভেঙে যায়। মানে কি, উচ্চারণ করা খুবই দুরূহ কাজ, কঠিন কাজ। হ্যাঁ, কিন্তু যদি সাধারণ ভাষা ব্যবহার করা হয় তাহলে পাথর কেটে দিচ্ছে, মনের ভাবটা ব্যক্ত করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি গুরুগম্ভীর ভাষা ব্যবহার করা হয় সেটা কিন্তু দাঁত পড়ে যায় বলতে গিয়ে। আদতে ভাষা একই, ভাবই এক, ভাব একই। আমাদের ভাষা সংস্কৃত, গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান লক্ষণ। মানে কি, সাধারণত আহ, সমাজ, সভ্যতা, সাহিত্য, শিল্প, এগুলো উন্নতি করতে গেলে ভাষার প্রয়োজন। সেই ভাষাটাকে যতটা বেশি চলিত করা যাবে, সহজবোধ্য করা যাবে, ততই উন্নতি হওয়ার লক্ষণ। কিন্তু দুরূহ করা মানে সেগুলো একটা মানে থমকে যাবে, সেগুলো অতটা বেশি উন্নতি হবে না। সংস্কৃত গদাই লস্করি চাল, মানে ওই যে গুরুগম্ভীর গদাই লস্করি যেমন ভাবে এই মনে করো মোটা সোটা কোনো ব্যক্তি হেঁটে যাচ্ছে, ঠিক আছে, তার মধ্যে যে ভাবটা থাকে সেই ভাবটা হচ্ছে সংস্কৃতের, মানে একটা গুরুগম্ভীর ভাব, এবং ধীর, যেটা হচ্ছে আহ সচল ভাষা, মানে কি যেটা সহজে ব্যবহার করা যাবে। আর যেগুলো গুরুগম্ভীর ভাষার জন্যই তিনি গদাই লস্করি চালকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে এখানে। আচ্ছা, যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব। যদি বলো যে সংস্কৃত ভাষায় আমি কথা বলবো, বা সংস্কৃত থেকে যে সৃষ্টি হয়েছে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা যদি বলো আমার গ্রহণ করতে, তাহলে আমি কোন ভাষাটাকে গ্রহণ করব। বাংলা ভাষার কটা ভাগ বলেছিলাম,
5টা। তাহলে বাংলা ভাষায় এত কিছু ভাগ রয়েছে, আর তুমি বলছো বাংলা ভাষায় এরকম গুরুগম্ভীর ভাবে কথা বলতে, তাহলে আমি কোন কোন ভাষাটাকে নেব আমি? বলছে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে সেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিকে নিতে হবে, মানে কি, যেটা সহজে ছড়িয়ে পড়ছে সবার মাঝখানে সেই ভাষাটাকেই ব্যবহার করতে হবে এবং সেটাকেই নিতে হবে। অর্থাৎ মনে করো আমরা এখন বসিরহাটের মানুষ, আদতে এখন যেই ভাষা কথা বলি সেই ভাষাটা কিন্তু আদতে কলকাতার ভাষা। কলকাতায় যাবে মানুষ কিন্তু এইভাবে সবাই কথা বলে, কিন্তু আমরা যখন হচ্ছে উম, নিজেদের বন্ধু বান্ধব বা ঘরে কথা বলছি, তখন যে করতেস, হ্যাঁ, যাতেস খাতেস, এরকম ভাষা ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে এই যে ভাষাটা, ভাষাটা অনেকটা সেই মেয়েদের নাইটি পরা আর ছেলেদের হাফ প্যান্ট খালি গায়ে থাকার মতন ব্যাপার। ঠিক আছে? যেমন চলিত ভাষায় কি হয়, যে সহজবোধ্য ব্যাপার, যেমন বাড়িতে কি নাইটি পরে একটা কমফোর্টেবল থাকা, ঠিক আছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে খালি, একটা কমফোর্টেবল আছে। কিন্তু যখন বাইরে মানুষ যাচ্ছে, তুমি একটা জিনিস মন থেকে বলো তো, যখন মনে করো এই গরমে যারা বিয়ে করছে, সেই বিয়েতে বিশাল একেবারে সাজগোজ নিয়ে যাচ্ছে, সাজগোজ নিয়ে হয়তো বাহ্যিক সুন্দর লাগছে, তুমি কি কমফোর্টেবল আছো? তুমি কিন্তু কমফোর্টেবল, ঘেমে নেই, একাকার হয়ে যাচ্ছে, মেকআপ গলে যাচ্ছে। ঠিক আছে? আর বাড়িতে দেখো ছেলেরা কি সুন্দর হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে ইজিলি ঘুরে বেড়ায়, কিন্তু কোনো জায়গায় যেতে গেলে একদম সুটেড বুটেড হয়ে যেতে হচ্ছে, তখন একটা দেখতে হয়তো ভালো লাগছে কিন্তু কমফোর্টেবল না। ঠিক আছে? তো চলিত ভাষায় আমরা যেরকম কমফোর্টেবল, তেমন ওই সংস্কৃত ভাষা ঢোকাতে গিয়ে হয়তো বাহ্যিক সৌন্দর্য বাড়ছে, কিন্তু আভ্যন্তরীণ সৌন্দর্য মানে কষ্ট করে করে সেটাকে বহন করে নিয়ে যাওয়ার মতন বহন করতে হচ্ছে ভাষাটাকে। তাই বলা হচ্ছে যে প্রাকৃতিক নিয়মে না, ওটা হচ্ছে কৃত্রিম। তাই প্রাকৃতিক নিয়মে যেটা বলা হচ্ছে সেটা নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। আমরা কিন্তু কলকাতার ভাষা ব্যবহার করি। ঠিক আছে? অর্থাৎ ওই আহ, ওই দেখবা যে এই যে বসেটের যে ভাষা, তার সঙ্গে কিন্তু অনেক পার্থক্য আছে কলকাতার ভাষা। আমাদের কিন্তু কলকাতার ভাষাই কিন্তু এখন আমরা ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, এই ভাষা নিয়ে তিনি আরো বলেছেন, পূর্ব পশ্চিম যেদিক হতে আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষায় লোকে কয়। মানুষ অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু দেখবা যে কলকাতার যে বাংলা, সেই বাংলায় সবাই স্বচ্ছন্দ বোধ করে বলতে। ঠিক আছে? কিন্তু বাংলাদেশির ভাষা, যেটা বাংলাদেশ, টুকটাক বাংলাদেশের ভাষাগুলো জানো, তারা আর দেখবে যে বাংলাদেশের ভাষাগুলো কতটা কঠিন হয়। ঠিক আছে? বলছে হ্যাঁ, কিন্তু অন্যান্য জায়গারও কিন্তু ধরো ঝাড়খণ্ড বা বাংলার অন্যান্য যে ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট কঠিন। ঠিক আছে? মানে রাঢ়ী ভাষাটাও কলকাতা ভাষাতে রাঢ়ী ভাষা। ঠিক আছে? তো এই ভাষাটা যেরকম সহজবোধ্য, সেরকম কিন্তু অন্য ভাষাটা কিন্তু একটু তাদের কাছে সহজবোধ্য, কিন্তু সার্বিক বাংলার ক্ষেত্রে সেটা কঠিন। বাংলা ভাষার 5 রকম আছে। সহজ ভাষা হচ্ছে এই কলকাতার ভাষাটা বলতে চাইছে। আর বাদ বাকি যে ভাষাগুলো রয়েছে এবং সংস্কৃত ভাষা যে ভাষা যেগুলো রয়েছে সেগুলো খুবই কঠিন। তাই বলছে কলকাতার ভাষা যে একবার বলতে শুরু করবে, সে সেই ভাষাতেই কথা বলতে চায়, কিন্তু বাধ্যতামূলকভাবে তার এলাকার যে ভাষা সেটা তার ব্যবহার করতে হয়, সবাই সে ভাষায় কথা বলছে তাই। তাই বলছে তিনি, তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কোন ভাষা সহজ। যত রেল এবং গতাগতির সুবিধা হবে। অর্থাৎ রেল আবিষ্কার হয়েছিল 1853 সালে, মানে রেলপথ প্রথম চালু হয়েছিল লর্ড ডালহৌসির আমলে। তারপর থেকে যত বেশি রেল বিভিন্ন জায়গায় গেছে, তত বেশি মানুষের সঙ্গে অন্য জায়গার ভাব ইঙ্গিত আলাপ হয়েছে এবং ভাষা একের ভাষা অপরের সঙ্গে সংমিশ্রিত হয়েছে। তাই বলছে রেল যতই গতানুগতিক সুবিধা হবে, তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে। অর্থাৎ পূর্ব পশ্চিমে যে ভাষার পার্থক্য, সেই ভাষার পার্থক্য উঠে যাবে, মানুষের সংস্কৃতি এক হয়ে যাবে। মনে করো তো আমাদের এখানে, এখানে মনে করো তোমরা এতজন পড়ছো, হিন্দু মুসলিম সবাই মিলিয়ে আছো, কিন্তু বাহ্যিকভাবে দেখে কিন্তু কারোর হিন্দু মুসলিম বোঝা যাবে না। সবাই একই রকম সংস্কৃতির অংশ হয়ে গেছে, একই রকম ভাষা, একই রকম ভাব হয়ে গেছে। তো এটাই বলছে, যখন পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে, মানে কি, ভাষা এবং সংস্কৃতির পার্থক্যটা উঠে যাবে। এবং চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে।
অর্থাৎ তিনি কল্পনা করেছিলেন হয়তো আমাদের তখন তো ভাবেননি যে বাংলা ভাগ হয়ে যাবে, তখন তাই তিনি বলেছেন যে কলকাতা চট্টগ্রাম থেকে কলকাতা বৈদ্যনাথ, বৈদ্যনাথটাকে বৈদ্যনাথ হচ্ছে তিনি আহ কীর্তন কীর্তনের যে পদ সেরকম কিছু কিছু পদ লিখতেন, মানে কপি করে করে লিখতেন। তার ভাষা ছিল একদম প্রাঞ্জল, মানে সহজবোধ্য ভাষা, কোনো কঠিন ভাষা ব্যবহার করতেন না, চলিত ভাষায় লিখতেন। হ্যাঁ, তাই বলছে যে এই বৈদ্যনাথ পর্যন্ত অর্থাৎ কলকাতার প্রতীক হিসেবে তাকে দেখানো হয়েছে, যেহেতু তিনি চলিত ভাষা ব্যবহার করতেন তাই তাকে প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তো চট্টগ্রাম থেকে কলকাতা তিনি তো ভাবেননি ভাগ হয়ে যায় মাঝখান দিয়ে, তখন তিনি ভেবেছিলেন যে কলকাতার মানুষজন বাংলাদেশে যাবে, বাংলাদেশের মানুষজন কলকাতায় আসবে, তখন হয়তো ভাষার এই যে পার্থক্য থাকবে না। কিন্তু সেটা তো ভাগ হয়ে যাওয়ার পরে থেকেই গেল, ওখানকার লোক এপাশে আসতে পারে না। আচ্ছা, বলছে সব জায়গায় তাহলে কলকাতার ভাষায় চলতো। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না। মানে বলছে কি যে এত রকম ভাষা আছে, কিন্তু কোন ভাষা যে সংস্কৃতর কাছাকাছি আমি সেই ভাষার কথা বলতে চাচ্ছি না। কোন ভাষা জিতছে সেটি দেখো, অর্থাৎ কোন ভাষা সবার মধ্যে সহজে ছড়িয়ে পড়ছে, কোন ভাষায় সহজে লোকে কথা বলতে পারছে সেটা দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়ার ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে। অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে কলকাতার ভাষায় সমস্ত বাংলাদেশ অর্থাৎ বঙ্গদেশ বা এই যে এখন যে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ আগে একত্রিত হয়েছিল বলেছি, একত্রিত ছিল বাংলাদেশ। হ্যাঁ, ইতিহাসে ছিল বঙ্গ। হ্যাঁ, বঙ্গ প্রথমে নাম ছিল বঙ্গ, ঠিক আছে। তো এই যে বঙ্গ যে দেশ অর্থাৎ বাংলা ভাষা যারা কথা বলে, সেই বাংলা ভাষার একটাই হবে, সেটা হচ্ছে কলকাতার ভাষা, কারণ এটাই একমাত্র সহজ বোধ্য ভাষা। হ্যাঁ, তাই বলছে যেই ভাষায় আমরা কথা বলছি সেই ভাষায় যদি বই বা বিভিন্ন বিষয় লেখা হয় তাহলে সমস্যা কি, একই রকম তো ব্যাপার, সহজে বুঝতে পারবো। তাই বলছে অবশ্যই তখন কলকাতাকে গ্রহণ করা হবে, কলকাতার ভাষাকে। তিনি আবার পরেই একটুখানি একটা লাইন উল্লেখ করেছেন খুবই গুরুত্বপূর্ণ। বলছে এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষণ দিতে হবে। তার মানে কি বলছে, না আমার আমার অঞ্চলে যেই ভাষায় আমি কথা বলি ওরা সেই ভাষায় কথা বলুক, আমরা কেন ওর কলকাতা ভাষা নিতে যাব। এই যে ঈর্ষা, তিনি জানেন যে গ্রাম্য মানুষ মানেই একটা সংকীর্ণ চেতনা থাকবে, কুসংস্কারাচ্ছন্ন মানুষজন, একটা সংকীর্ণ চেতনা থাকবে, তাদের একটা গোঁড়া ভাব থাকবে, যে গোঁড়ামি, মানে এই ভাষায় আমি কথা বলছি এটা আমার ঐতিহ্য, এটাকে আমি বহন করে চলতে হবে, ঠিক আছে। তাই আমার অন্য কারোর ভাষা আমি বলতে যাব না, ওরা আমাদের ভাষা বলুক আমি বলবো না। এই যে একটা ঈর্ষা, গ্রামের মানসিকতা, বলছে এই মানসিকতাটাকে কিন্তু দূরে রাখতে হবে, না হলে ভাষাকে গ্রহণ করা যাবে না। আচ্ছা, তাই বলছে এটাকেও জলে ভাসান দিতে হবে, মানে কি এই যে ঈর্ষাটাকেও বিসর্জন দিতে হবে, না হলে আমার যে বক্তব্য সেটা তুমি বুঝতে পারবে না বা কলকাতার ভাষাটাকে গ্রহণ করতে পারবে না, যদি তুমি ওই ঈর্ষা বা হিংসাটাকে তুমি বিসর্জন না দাও, যে আমার ভাষাতেই কেন সে কথা বলবে না, হ্যাঁ আমার ভাষায় কথা বলতে আমার ভাষা শিখুক, এরকম একটা ব্যাপার বলতে চাইছেন। এই ঈর্ষাটাকে বিসর্জন দিতে হবে। আচ্ছা, সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। মানে কি বলছে, সমস্ত দেশে যে ভাষায় ব্যবহার করা সহজবোধ্য সেই ভাষাটা হচ্ছে কলকাতার ভাষা। তিনি আরো অনেক ভাষা ঘেঁটে দেখেছেন, সহজবোধ্য ভাষা হচ্ছে কলকাতার বা বাংলা ভাষাটা। তাই বলছে যে হয়তো তোমার গ্রামে যেই ভাষা কথা বলো সেটা তোমরা কথা বলো, কিন্তু সংস্কৃতটা হচ্ছে সহজ, বাংলা বাংলা চলিত ভাষাটা হচ্ছে সহজ। তাই তোমার জেলার প্রাধান্য বা গ্রামের প্রাধান্য ভুলে যেতে হবে, এই ঈর্ষা ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, আমরা ভাষাগুলো ব্যবহার করি কেন, বিভিন্ন অক্ষর থেকে তৈরি হচ্ছে শব্দ, শব্দগুলো আমরা প্রয়োগ করছি বাক্যে, কেন প্রয়োগ করছি, আমাদের মনের ভাবগুলো বোঝানোর জন্য। অর্থাৎ ভাষা শুধু ভাবের বাহক ছাড়া আর কিছু না, আমাদের মনের যে অনুভূতি আবেগ সেইগুলো প্রকাশ করার মাধ্যম হচ্ছে এই ভাষা। বলছে ভাবী প্রধান, ভাষা পরে। হ্যাঁ, অর্থাৎ আমার ভাবটার জন্যই ভাষার প্রাধান্য, তাহলে ভাবটাই কিন্তু প্রধান, তার জন্যই ভাষার হচ্ছে কারুকার্য। তারপরে দেখো, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়। তার মানে কি, যদি একটা হাতিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, হ্যাঁ উজ্জ্বল সব রত্ন দিয়ে সাজানো রয়েছে, তার উপর রাজাকেই শোভা পায়, কিন্তু যদি বাঁদর বসানো হয় তাহলে কি ভালো দেখায়।
সংস্কৃতের দিকে দেখো দেখি। অর্থাৎ সংস্কৃত একটা ঐতিহ্যজনক ভাষা হিসেবে ঠিক আছে, কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে ওই গুরুগম্ভীর বা ওই হীরেমতি সাজ পরানো হাতি আমাদের দরকার নেই। আমরা সহজ সরল ভাষাতেই প্রাঞ্জল। আচ্ছা, ব্রাহ্মণের সংস্কৃত দেখো। আচ্ছা, এই ব্রাহ্মণ কিন্তু যে পুজো করে সেই ব্রাহ্মণ না। আগেকার দিনে যে বেদের বিভিন্ন সূক্তিগুলো লেখা থাকতো, যেমন ঐতরেয় ব্রাহ্মণ, হ্যাঁ, এরকম কিছু ব্রাহ্মণ আছে। এগুলো একটা একটা বিষয়, যেই বিষয়ে হচ্ছে তোমার বেদের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করা হতো এই ব্রাহ্মণগুলোর মধ্যে। এগুলো একটা একটা বই, ঠিক আছে? তো এই বইয়ের যে সংস্কৃত, সবর স্বামীর মীমাংসা ভাষ্য, অর্থাৎ মীমাংসা দর্শনকে মীমাংসা ভাষ্য বলা হয়। সবর স্বামী এর আদি প্রণেতা হচ্ছে জৈমিনী। জৈমিনী ঋষি মীমাংস ভাষ্য লিখেছিলেন, সেটার থেকেই অনুবাদ করেছিলেন সবর স্বামী, ঠিক আছে? তো তার যে সংস্কৃত ভাষার যে সহজতা, সহজতা প্রবণতা, পতঞ্জলির মহাভাষ্য, মহাভাষ্য এটাও একটা সংস্কৃত বিষয়ক বই, পতঞ্জলি লিখেছিলেন। দেখো আচার্য শঙ্করের ভাষ্য দেখো। হ্যাঁ, শেষ আচার্য বলতে কি, এটা কিন্তু শেষ মানে আদি, শেষ বলতে তার চেয়ে উৎকৃষ্টতম সংস্কৃত ভাষা আর কেউ প্রয়োগ করেনি, তাই তাকে শেষ আচার্য বলা হয়েছে, শঙ্করাচার্য। হ্যাঁ, তার যে ভাষ্য, আচ্ছা এই ভাষ্যের সব যে বইগুলো আছে সেই বইগুলোর নাম তোমাদের জেরক্স আমি দিয়ে দেবো। আর আর অর্বাচীনের, অর্বাচীন কালের সংস্কৃত দেখো। বলছে এই যে সংস্কৃতগুলো ছিল সেইগুলোর আহ, সহজবোধ্য ছিল, মানুষ সহজে বুঝতে পারতো। কিন্তু অর্বাচীনকালের সংস্কৃত মানে এখন আমাদের, আচ্ছা তখন সংস্কৃত মানুষ বুঝতো, কিন্তু বর্তমানে সংস্কৃত মানুষ বোঝে না কেন, বলো দেখি। মানুষ চর্চার দাস। যতটা মানুষ যেভাবে চর্চা করছে সেইটাই কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তৎকালীন সমাজে সংস্কৃত বৈদিক ভাষা, ঠিক আছে? তো সেই ভাষায় মানুষ কথাই বলতো, মানুষ বিভিন্ন রকম ভাবে কথাই বলতো ওই ভাষাতে। এখন যেমন কি বাংলার মধ্যে চলিত ভাষার ভাবটা বেশি, তখন তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দগুলোই বেশি ব্যবহার করা হতো, ঠিক আছে? তাই সংস্কৃতগুলো সহজবোধ্য ছিল। কিন্তু অর্বাচীন বলতে কি, নবীনদের সংস্কৃত, অর্থাৎ যখন আধুনিক চলিত ভাষা বেরিয়ে গেছে, তখন যারা যা সংস্কৃত বলছে, সংস্কৃত লিখছে, তাদেরকে অর্বাচীন কাল বলতে সেই সময়ের কথা বলা হয়েছে। অর্থাৎ বর্তমান নতুন যুগে দাঁড়িয়ে এখন যদি কেউ সংস্কৃত ভাষা ব্যবহার করতে চায়, সেই ভাষা বোঝা যাবে? বোঝা যাবে না। তাই বলছে যখন তারা ব্যবহার করে গেছে সেইগুলো সহজবোধ্য ছিল, মানুষ সহজে তাদের ভাবটা বুঝতে পেরেছিল। কিন্তু বর্তমানের কালের দেখো সংস্কৃতের অবস্থা। তিনি তো এর পরবর্তী যে কথাগুলো বলেছেন এই লাইনটাকেই প্রতিষ্ঠিত করার জন্য, তিনি যে কতটা ন্যায্য কথা বলেছেন তার যুক্তি দিয়েছেন পরবর্তী জায়গাগুলোতে। এই যে তাই তিনি বলেছেন এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। খুব গুরুত্বপূর্ণ লাইন। বলছে মানুষ যখন বেঁচে থাকছে তার মুখের ভাষাটা হচ্ছে জ্যান্ত। অর্থাৎ তৎকালীন সমাজে দাঁড়িয়ে সংস্কৃতের ভাষায় সাধারণ সমাজ ছিল একটা অভ্যস্ত, তাই তখনকার যুগে দাঁড়িয়ে সেই ভাষাটা জ্যান্ত ছিল। আর কি, মরে গেলে মরা ভাষা কয়, সেইটা এখন মরে গেছে। সেই ভাষা বা সেই যে ভাব প্রকাশের যে ভঙ্গিমা, সেইগুলো সংস্কৃতে প্রকাশ করা হতো, সেইটা এখন মরে গেছে। এখন যদি কেউ সেই মরা ভাষা কয়, মানে সেই মরা ভাষাটা বলার চেষ্টা করে, আমরা জ্যান্ত মানুষটাকে আর বুঝতে পারবো? সেই যুগের জ্যান্ত মানুষরা কত, এখন আমরা এই যুগের জ্যান্ত মানুষ। তো সেই যুগের ওই ভাষাটাকে যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা আমরা বুঝতে পারবো না। মরে গেলে মরা ভাষা কয়, অর্থাৎ যত মরণ নিকট হয়, নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাওয়াবার চেষ্টা হয়। তার মানে কি বলছে, দেখো তিনি কিন্তু কথায় কথায় একটা জিনিস তোমরা বুঝতে পারছো তো, তিনি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছেন যে ছাপাবার ক্ষেত্রে আমার যে উদ্বোধন পত্রিকা সেখানে যারা লিখবেন তার ভাষাটা কি হতে হবে, তিনি কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু সেইটাই নক করে যাচ্ছেন একের পর এক বিভিন্ন উদাহরণ দিয়ে। তাই বলছে যে যখন মরণ নিকট হয়, অর্থাৎ যখন মৃত্যু নিকটে আসে, তখন চিন্তা শক্তি ক্ষয় হয়, মানুষ চিন্তা করতে ভুলে যায়। এইবার সংস্কৃত ভাষা মরে যাওয়ার সময় চলে এসছে, এখন যদি সেইটাকেই
সেই ভাষাতে এখন যদি কিছু ভাবতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা একটা দুর্বোধ্য প্রচেষ্টা। হয়তো আমি করছি, কিন্তু তো কঠিন করার দরকার কি, তার মূল বক্তব্য হচ্ছে এটা। ততই দুই একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা করা হয়। তার মানে কি, মরার পরে পচা মরা একটা, তাকে চন্দন ফন্দন দিয়ে একটা সুগন্ধি করে রাখা রাখা হয়েছে, ঠিক আছে। তার মানেটা হচ্ছে কি, যেই ভাষাগুলো সংস্কৃতে প্রয়োগ করা হতো সেইগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে টুছিয়ে চেষ্টা করছে বলার, ঠিক আছে। এটা কিন্তু আমি এই শতকের কথা বলছি না, আজ থেকে 127 বছর আগেকার কথা বলছি। তখন যে ভাষার কথা বলা হয়েছে সেই ভাষার কথা বলছি। সংস্কৃতকে জ্ঞানীরা ছাড়ছে না, সমাজ চলছে চলিত ভাষা। বোঝা গেল? এই যে একটা যুগ সন্ধিক্ষণ, এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এবার বিদায় দেওয়ার সময় এসছে সংস্কৃতটাকে, বাংলা চলিত চলিত বাংলাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে। তাই বলছে যে পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে, অর্থাৎ যেটা মরে গেছে যে সংস্কৃত, সেটাকে আবার নতুনভাবে চেষ্টা করছে সাহিত্যে প্রয়োগ করার। হ্যাঁ, সেটা কি দরকার, সেটা ছাড়াবার কোনো দরকার নেই। তিনি কিন্তু এটা লিখেছিলেন প্রথম যে উদ্বোধন পত্রিকা প্রকাশের 1 বছর পরে গিয়ে। অর্থাৎ তিনি 1 বছর ধরে লক্ষ্য করেছেন যে এইসব পচা মরা ভাষাকেই আবার বাঁচিয়ে আনা হচ্ছে, বাঁচিয়ে এনে নতুন করে সাহিত্যে স্থান দেওয়া হচ্ছে। তাই জন্য তিনি যখন বুঝলেন যে এ ভাষা মানুষ বুঝবে কি করে, যারা জ্ঞানী সংস্কৃত জানবে তারা বুঝবে। চলিত ভাষায় আমাদের যে মনের ভাব সাধারণ মানুষের কাছে যদি নাই পৌঁছায়, তাহলে আমাদের ভাবটা কি করে বুঝবে। তাই জন্য তিনি চেষ্টা করেছেন যে পরবর্তী যে ছাপাগুলো হবে সেগুলোতে যেন তার এই নলেজটা বা এই যে দৃষ্টিভঙ্গি সেটা সবাই বোঝে। আচ্ছা, বলছে বাপরে সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত। মানে এখানে এটা দুটো দুটো অর্থে প্রযুক্ত। একটা হচ্ছে রাজা আসিত, এই সাধারণ কথা হচ্ছে রাজা ছিলেন, রাজা ছিলেন। তার আগে রাজার আগে বিশেষণ অ্যাড করা হয়েছে, যেমন কি আহ, যেমন বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশেষণ। হ্যাঁ, গীতাঞ্জলি অনুবাদক, বিশ্বকবি, বাংলাদেশের দুই দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা, এগুলো হচ্ছে বলার পরে রবীন্দ্রনাথ বলছি আমি, ঠিক আছে। এইবার রাজা আশিরটা দুটো অর্থে প্রযুক্ত। একটা হচ্ছে রাজা ছিলেন, তার আগে এত বেশি গুরুগম্ভীর দেওয়ার তো দরকার ছিল না, সহজভাবে রাজা ছিলেন বলে দিতে পারা যেত, ঠিক আছে। এই একটা ভাব অর্থে বুঝিয়েছেন। আর একটা অর্থে বুঝিয়েছেন যে বলছিল বলছিল সহজ ভাষায়, কেন আবার তার মধ্যে সংস্কৃত ঢোকাতে গেল, রাজা আসিত বলতে গেল। সেই ভাষাতেই বলে দিলে হতো রাজা ছিলেন, রাজা ছিলেন বললেই সহজভাবে বোঝা যেত। আবার আসিত মানে আবার কে ডিকশনারি খুঁজতে বসবে। বুঝতে পারছো ভাবটা কি বলতে চেয়েছেন? স্বামীজির ভাষা, তাও আবার 127 বছর আগের, এই ভাষাতেই তিনি লিখেছিলেন। সেই ভাষা তোমরা বুঝছো, এটা কিন্তু একটা গবেষণার থেকে কম নয়, বুঝছো। এমনি ওই রকম একটা ব্যক্তি, তিনি আবার লিখেছেন, তার লেখাটাই কিন্তু আমরা এখন পড়ছি, তিনি এই ভাষায় এইগুলোতে লিখে গেছিলেন, ঠিক আছে। আচ্ছা, বলছে আহা কি পেঁচাওয়া বিশেষণ। আচ্ছা, পেঁচাওয়া বলতে কি, মানে প্যাঁচ খাওয়া, সহজভাবে বললে হয়, কিন্তু পেঁচিয়ে বলছেন। বলছে কি বাহাদুর সমাস, কি বাহাদুর সমাস বলতে কঠিন সমাস প্রয়োগ করা হয়। মানে কি, তৎসম শব্দ যেগুলো সংস্কৃত থেকে এসছে সেগুলো সংস্কৃতের যে সমাসবদ্ধ পদ সেইগুলো বেশি আছে। বাংলা চলিত গদ্যে কি করা হয়, কথা ভেঙে ভেঙে বলা হয়। আর ইয়েতে কি হয়, সংস্কৃতে কি হয়, সেগুলোতে আহ, সমাসবদ্ধভাবে বলা হয়, ঠিক আছে। যেমন আহ, একটা উদাহরণ বলা যেতে পারে, যেমন পূর্ণচন্দ্র, এটা সমাসবদ্ধ হচ্ছে পূর্ণ যে চন্দ্র, তা এখন লেখা হয় পূর্ণ যে চন্দ্র, পূর্ণচন্দ্রটা লেখা হয় না, মানে একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এখন ভেঙেই বলে দেওয়া হয়, আলাদা করে আর ভেঙে নিতে হয় না, ঠিক আছে। আচ্ছা, কি শ্লেষ, কি শ্লেষ বলতে, আদতে শ্লেষ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে শ্লেষটা ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করা হয়েছে। যে আসলে এটা ব্যঙ্গ করে বলা হয়েছে, তিনি ব্যঙ্গ করে বলেছেন। কিন্তু শ্লেষ কথার অর্থ হচ্ছে যে আমাদের যখন কোনো ভাব বলছি সেই কথার মধ্যে ডুয়েল মিনিং থাকবে, ডবল মিনিং থাকবে, ঠিক আছে, সেই কথার মধ্যে। হ্যাঁ, যেমন ধরো আহ তোমার চোখে জল, আমি ভাবলাম প্রেম, পরে দেখলাম পেঁয়াজ কেটে এসছো। ব্যঙ্গাত্মক ভাবে বলা, চোখে জল দেখে মনে হয়েছিল ভালোবাসা, কিন্তু পরে দেখা যাচ্ছে না পেঁয়াজ কেটে এসেছে। এইগুলো হচ্ছে শ্লেষের উদাহরণ, ঠিক আছে। এই জলটা
একদিক দিয়ে প্রেমের, একদিক দিয়ে আবার পেঁয়াজ কাটার, দুটো অর্থে প্রযুক্ত হয়েছে। ক্লিয়ার হচ্ছে তো জিনিসগুলো? আচ্ছা, ওসব মরার লক্ষণ মানে কি, ওইগুলো আদতে ওই জিনিসগুলো বেশি দিন চলবে না, ও মরে গেছে, মরা ভাষা। যত দেশটা উৎসন্ন যেতে, যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো, তখন এইসব চিহ্ন উদয় হলো। মানে কি তিনি বলছেন এইসব চিহ্নগুলো আদতে দেশের উৎসন্ন যাওয়ার প্রতীক। আচ্ছা, উৎসন্ন কথা ওই যে বলেছি 127 বছর আগের ভাষা আমরা বলছি, এটা সন্ধিবদ্ধ শব্দ, এটা তিনিও তৎসম শব্দ ব্যবহার করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ, যেটাকে এখন উচ্ছন্ন বলা হয়। উৎ যুক্ত স্বর্ণ সমান সমান উচ্ছন্ন, ওই সন্ধিবদ্ধ পদটাকে তিনি উৎসন্ন বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে 117 বছর আগে। তখন এই সব চিন্তা উদয় হলো। আচ্ছা, ওটি শুধু ভাষার নয়, সকল শিল্পতেই এলো। মানে কি, দেখো ভাষা হচ্ছে যেহেতু আমরা প্রয়োগ করছি, তখন সেই ভাষাগুলো শুধুমাত্র সাহিত্যে নয়, গান, নাচ, মনে করো গানের তালগুলো এইভাবে লেখা হচ্ছে, নাচের ছন্দগুলো বোঝাচ্ছে শিক্ষকরা এইভাবে, হ্যাঁ, এত গুরুগম্ভীর ভাবে। তারা এই যে বোঝাচ্ছে, এই ভাষাটা কোথা থেকে পেয়েছে? এই সাহিত্যিকদের সংস্কৃত চর্চার মধ্যে থেকেই এই ভাষাগুলো পেয়েছে। ছাত্রছাত্রীদের সেই সব ভাষা দিয়ে বোঝাচ্ছে যে এইভাবে নাচ করতে হয়, এইভাবে গান করতে হয়। তারা কি বুঝতে পারবে? অনেক কষ্ট হবে বুঝতে। বোঝা গেল? তাই বলছে সব শিল্পতেই সমস্যা হচ্ছে, শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে না। গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা, সবকিছুতে গিয়ে তখন বোঝানোর জন্য এইসব ভাষা ব্যবহার করতে হবে, যেহেতু বইতে ওই ভাষাতে লোকে পড়ছে, ওই ভাষাতে লোকে বুঝছে। তাই বলছে বাড়িটার না আছে ভাব, না ভঙ্গি, খামগুলোকে কুদে কুদে ছড়া করে দিলে। তার মানে কি বলছে, বাড়িটার জীর্ণ শীর্ণ অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, কিন্তু থামগুলোকে কুদে কুদে ছড়া করেছে। কুদে কুদে বলতে কি, এটা হচ্ছে আম, দেখবা যেভাবে খাটগুলো ডিজাইন করে, দেখো তো, যে কাঠের খাটগুলোকে সুন্দরভাবে ডিজাইন করে, যেই ভাবে ডিজাইন করে ওটাকে কুদে কুদে বলা হয়। ঠিক আছে, যে যে যেই যন্ত্র দিয়ে ওই খাটগুলোর নকশাগুলো চেঁচে চেঁচে বের করে, ঠিক আছে, পাথরগুলোকে যেভাবে কেটে কেটে একটা মূর্তির রূপ দান করে, ঠিক আছে, সেটাকে কুদে কুদে বলা হয়েছে। বলছে থামটা খুব সৌন্দর্যমণ্ডিত, কিন্তু বাড়ির অবস্থা ভালো না। অর্থাৎ কি, সংস্কৃত ভাষাগুলোর হচ্ছে দেখতে খুব ভালো লাগলেও ভেতরে আদতে কিছু নেই, সেটা মানুষের অব্দি পৌঁছাবে না, সে ভাবটা থাকলেও মানুষ সেটা অত বুঝবে না। আচ্ছা, গয়নাটা নাক ফুঁড়ে, ঘাড় ফুঁড়ে, ব্রহ্মরাক্ষসে সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতাপাতা, চিত্র বিচিত্রর কি ধুম। তার মানে কি বলছে, মানুষ যতটা বেশি সাধারণভাবে থাকে, তার সেটাই দেখতে ভালো লাগে। হ্যাঁ, গয়না একটা কানের পরলো, একটা নাকের পরলো, ঠিক আছে, কিন্তু সেইগুলো ঘাড় ফুরিয়ে, কান ফুরিয়ে, বিভিন্ন রকম ভাবে সাজিয়ে দেওয়া হয়ে সে আর সাধারণ নেই, ব্রহ্মরাক্ষসী হয়ে গেছে। বোঝা গেল? অনেকে সাজ সাজ পোশাক দেখবা, মেয়েদের সাজতে গিয়ে এত উৎকট সেজে ফেলে, সে আর সাধারণ নারী বলে মনে হয় না। ঠিক আছে। আচ্ছা, গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারবেন না। আচ্ছা, নাট্যশাস্ত্রের প্রণেতা ভরতমুনি, ঠিক আছে, তিনি বলছে গানের এই এই যে সংস্কৃত ভাষা প্রয়োগ করার ফলে সাধারণ মানুষ যে এমনভাবে গান করছে সেই ভাষাগুলো প্রয়োগ করে, সেই ভাষা আমি বলেছিলাম, সাহিত্য যখন কোনো ভাষা হচ্ছে, সেই ভাষা গানে আসবে, কবিতায় গানে আসবে, বিভিন্ন ছবি আঁকা আসবে, নাচে আসবে, আবৃত্তিতে আসবে। ঠিক আছে, সবাই সেই ভাষা প্রয়োগ করে শেখানোর চেষ্টা করবে, বিভিন্ন বইতে সেই ভাষাই পড়বে। ঠিক আছে, তাই বলছে গানের ক্ষেত্রেও যখন গান গাওয়া হচ্ছে, সেই গানের মধ্যে যেন কি কাঁদছে না ঝগড়া করছে, কি উদ্দেশ্যে করছে, সেটা ভরত মুনিও বুঝতে পারবেন না, যে নাট্যশাস্ত্র প্রণেতা, নাট্যশাস্ত্রের রচয়িতা। আচ্ছা, আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, বলছে সে গান আবার কি সহজ সরল ভাবে করছে না, এমন ভাবে প্যাঁচিয়ে করছে সে গানগুলো, সে কি আঁকা বাঁকা ডামাডোল। হ্যাঁ, ডামাডোল বলতে কি, একটু উচ্ছৃঙ্খল ভাব বেশি। হ্যাঁ, মানে একটু বেশ বেশি শব্দ ঝঙ্কৃত ভাবে বলা, হ্যাঁ, বেশি গুরুগম্ভীর ভাবে বলা, মানে আঁকিয়ে বাঁকিয়ে, মানে কি দেখবা সাধারণত যে গানের মানেগুলো, আমরা এখনকার দিনের গানের মানে আমরা সহজে বোধগম্য হয়ে যায়। পাতি বাংলায়, চলিত বাংলায়, মুন্নি বদনাম হুই,
বলে দিল, ঠিক আছে, বোঝা গেল কি বলতে চাচ্ছে আসল। কিন্তু এখন যদি এইখানে রবীন্দ্রনাথে টেনে আনা হয়, হ্যাঁ, তিনি এই একই জিনিস বলবেন যে ভাষায়, সেই ভাষায় কিন্তু এখন মানুষ বুঝতে পারবে না, কারণ সেটা সেই সময় সংস্কৃত ঘেঁষা ভাষা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাই বলছে কি যে 36 নারীর টান, তাই রে বাপ। 36 নারীর টান কি? আমাদের পেটের মধ্যে যেমন নাড়ি ভুড়ি প্যাঁচ খেয়ে খেয়ে থাকে, ওটাকে 36 ভাঁজ বলা হচ্ছে, বিভিন্ন রকম ভাঁজ। মানে কথাগুলো ডিরেক্টলি না বলে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, সংস্কৃত ওয়ার্ড দিয়ে এত বেশি কঠিন করে দেওয়া যে তার মানেই আর বোঝা যাচ্ছে না। গান করার সময় সুরও এমন হয়ে গেছে যে কাঁদছে না ঝগড়া করছে সেটাও বোঝা যাচ্ছে না। এটা হয়েছে একমাত্র এই ভাষার দুর্বোধ্যতার কারণে। যুগ সন্ধিক্ষণে মানুষ আঁকড়ে ধরে রেখেছে প্রাচীন সংস্কৃতি, সংস্কৃত ভাষাকে, কিন্তু সমাজে চলছে চলিত ভাষা। বোঝা গেল? আচ্ছা, বলছে তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। বলছে কি গানটা এমন ভাবে করেছে, হ্যাঁ, মুসলমান ওস্তাদ হতে পারে কিন্তু তার ভাষার ব্যঙ্গাত্মক, আহ, তার গলার সুর হচ্ছে ব্যঙ্গাত্মক বা বলা হচ্ছে, ঠিক আছে, খনা নাকে গান করেছে। মানে ব্যাপারটা কি বলতে যাচ্ছে, সংস্কৃত ভাষা দিয়ে যখন কোনো মানুষ কোনো কথা বলছে বা কোনো কিছু ব্যক্ত করছে বা কোনো কিছু লিখছে, তার প্রকাশভঙ্গি যে সংস্কৃত হয়, বাইরেটা দেখা যাচ্ছে বিশাল সাজানো গোছানো, কিন্তু অন্তঃশ্বাস শূন্য, ভেতরের অতটা মানে থাকছে না। এটা সহজ বাংলা বাতি বাংলাতেও যেটা বলা যেত, সেটা ঘুরিয়ে ফিরিয়ে দুর্বোধ্য করে দিচ্ছে। এখন শোধরাবার লক্ষণ, এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এই যে যুগসন্ধিক্ষণ, তাই তিনি বলছেন যে এখন কিন্তু শোধরাবার সময়। তিনি বলছেন এখন আস্তে আস্তে যেটা বুঝবে যে ওইগুলো ভাবহীন প্রাণহীন, ওগুলোর মধ্যে কোনো ভাব নেই, কোনো প্রাণ নেই, ওগুলো মৃত হয়ে গেছে, ঠিক আছে। সেই ভাষাতে না হয় কোনো শিল্প, না হয় কোনো সঙ্গীত চর্চা, ঠিক আছে। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন আহ, ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ বর্তমান জীবনে দেখবে, সবাইকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে সেই উদ্বোধন পত্রিকা যারা লেখক বর্গ, সকলকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে আস্তে আস্তে তোমরা দেখবে যে এখনকার সময়ে যেইভাবে দুনিয়া চলছে, সেই সময় দাঁড়িয়ে যেই ভাষায় সঙ্গীত, শিল্প প্রভৃতি নতুনভাবে লেখা হচ্ছে, সেগুলো আপনা আপনি তার ভাবের দ্বারা প্রাণপূর্ণ হবে। ওই প্রাচীন যুগের ভাষা এনে সেটাকে জটিল করার দরকার নেই। দুটো চরিত কথায় যে ভাবরাশি আসবে, তা 2000 ছাঁদি বিশেষণেও নেই। মানে কি বলছে যে চরিত কথায় যে ভাবমূর্তি ফুটে উঠবে, মনের ভাব যেটা চরিত ভাষায় প্রকাশ পাবে, সেটা 2000 ছাঁদি বিশেষণ। মানে কি রবীন্দ্রনাথ ঠাকুরের আগে মনে করো দুটো বিশেষণ আমি অ্যাড করেছি, বিশ্বকবি, গীতাঞ্জলি, অনুবাদক, এই দুটো বিশেষণ আমি অ্যাড করলাম। এরকম ভাবে যদি 1000টা বিশেষণ অ্যাড করে একটা কথাকে উপস্থাপন করা হয়, তাহলেও কিন্তু সেটা দুর্বোধ্য হয়ে যাবে। যেটা চলিত গদ্যে প্রকাশ পাবে, সেটা অত বেশি সংস্কৃত শব্দ প্রয়োগ করেও সেটা প্রকাশ ঘটানো যাবে না, মানুষ বুঝতে পারবে না। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘরদোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। মানে কি বলছে, এইভাবে যদি চলা যায়, চলিত ভীষণ যেভাবে আসছে, চলিত ভাষা মানুষ আস্তে আস্তে ব্যবহার করতে শুরু করবে, এবং সেই ব্যবহারের মধ্যে যেই সৌন্দর্য থাকবে সেটা, অর্থাৎ সে স্বাভাবিকভাবেই সুন্দর, অর্থাৎ ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর মিনু শাড়ি, তাই তো। আচ্ছা, ওই তো মিনু শাড়ি অ্যাড দিত না মাঝে, ছোট টিপ, হালকা লিপস্টিক পরতে আর মিনু শাড়ি পরলে সুন্দর দেখাবে, ঠিক আছে। তো যাই হোক, সাধারণেই তখন সৌন্দর্যতা আসবে। সাধারণ চলিত গদ্যের মধ্যেই ভাষার বা ভাবের সৌন্দর্যতা ফুটে উঠবে। মানুষের অত কষ্ট করে তখন বুঝতে হবে না, ঠিক আছে। তখনই বাড়ি ঘরদোর প্রাণস্পন্দন হয়ে উঠবে। মানে কি ভাষা জগৎ, বাড়ি ঘরদোর মানে কি
এখানে ভাষা সাহিত্যের জগৎটা টোটালটাই একটা প্রাণস্পন্দন হয়ে উঠবে, মানে তার মধ্যে সব কিছু যেন প্রাণ ফিরে পাবে। ঠিক আছে। যাই হোক, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ আমাদের বোঝাতে চেয়েছিলেন যে বাংলা ভাষা কিরকম হওয়া উচিত, তিনি খুব ভালো বুঝিয়েছেন। ঠিক আছে। তো এই বোঝাতে গিয়ে, এই বোঝাতে গিয়ে তিনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন সে ভাষা সহজে তোমরা বুঝতে পারবা না, তার জন্যে হচ্ছে বোঝাতে হলো আলাদা করে। ঠিক আছে। এটা এটা অবশ্য তার দোষ না, তিনি যেই সময় দাঁড়িয়ে লিখেছেন 117 বছর আগে, সেই সময়ে এরকম ভাষাটাই মানে তড়িৎ ভাষা ছিল আর কি, অনেকটাই তড়িৎ আছে। বিদ্যাসাগরের ভাষা যদি পড়তে হয়, তুমি ভাবো বিদ্যাসাগরের লেখা ক্লাস 8-এর অদ্ভুত আতিথেয়তা মনে আছে তোমাদের? ওই অদ্ভুত আতিথেয়তার শব্দার্থগুলো যদি দেখো, মানে ওই যে দাঁত ভাঙা ভাষা, সেই তুলনায় এগুলো অনেক বেশি প্রাঞ্জল।